2024 সালে কেলি মার্সেল পরিচালিত ভ্যানম 3 সিকুয়েলটি মুক্তি পায়, যেটির নাম হচ্ছে ভ্যানম দ্য লাস্ট ড্যান্স। সিনেমায় আমার এক পছন্দের অভিনেতা রয়েছে যার নাম হচ্ছে টম হার্ডি, যাকে এই সিনেমায় এডি ব্রক নামে আমরা দেখব। তবে শুরু করার আগে আপনাদের ভ্যানম সম্পর্কে একটু এক্সপ্লেন করে দিই। ভ্যানম হচ্ছে সিম্পলি একটি এলিয়েন যারা একটি অন্য গ্রহ থেকে এসেছে, যারা অনেকটা পরজীবীর মতো আচরণ করে, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য একটি মানুষের শরীর তো তাদের প্রয়োজন। তবে এদের সাধারণ কোনো প্যারাসাইট ভাবা যাবে না, মানে তারা যেই শরীরটাকে বেছে নিবে তারা সেই শরীরটাকে ত্যাগ করতে পারবে না, বা ত্যাগ করেও তারা বেশি সময় ধরে বেঁচে থাকতে পারবে না। আর সেই কারণেই তাদেরকে বলা হয় সিম্বায়োট, অর্থাৎ তারা যেই মানুষটা শরীরটা বেছে নেবে তাদের সাথে তারা একটা কানেকশন বা এক টাইপের বন্ড তৈরি করে নেয়। আর সেই কারণেই ভ্যানম এডি ব্রকের শরীরটা ত্যাগ করে বেশি সময় ধরে বেঁচে থাকতে পারবে না। সো আশা করি ব্যাপারটা বুঝেছেন। তবে আমরা এই সিনেমায় শুধুমাত্র সিম্বায়োটদের তো না, বরং তাদের গডকেও দেখতে পাবো, অর্থাৎ যে এই সিম্বায়োটদের সৃষ্টি করেছিল আর যাকে বলা হয় গড অফ ডার্কনেস। ওয়েল হে গাইজ, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি 2024 সালে মুক্তি পাওয়া ভ্যানম দ্য লাস্ট ড্যান্স সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা ক্লিন্টন নামের গ্রহটিতে বহু সিম্বায়োটদের দেখতে পাই। সেই সিম্বায়োটদের মাঝে রয়েছে তাদের গড, অর্থাৎ যে এই সিম্বায়োটদের সৃষ্টি করেছিল, যাকে গড অফ ডার্কনেস বা নাল বলা হয়। তবে তাকে তো আটক করে রাখা হয়েছে, অর্থাৎ সেই সব সিম্বায়োটসরা নালের হাত পা এমনকি তার পুরো শরীরকে ধরে রেখেছে। এবং সেই মুহূর্তেই নাল তাদেরকে বলে ওঠে সে হচ্ছে এই অন্ধকার রাজত্বের রাজা, অর্থাৎ দ্য ডার্ক অফ কিংডম। এন্ড সেই সিম্বায়োটদের সৃষ্টি করেছিল আজ থেকে প্রায় বহু বছর আগে। নাল তার অন্ধকার রাজত্বে রাজ করত, কিন্তু হঠাৎই একদিন তার রাজ্যে অন্ধকার কাটিয়ে আলোর উদয় হয় এবং তার কাছ থেকে তার সম্পূর্ণ রাজত্বটা কেড়ে নেওয়া হয়। কিন্তু তারপর সেই নাল তখনই অবাক হয় যখন তার সৃষ্টি করা সিম্বায়োটরা তার সাথে বিশ্বাসঘাতকতা করে। তারা সেই নালকে ধরে ক্লিন্টন নামের সেই গ্রহটিতে আটক করে রাখে। তবে তাকে যদি সেই ক্লিন্টার থেকে বেরোতে হয় তাহলে তার প্রয়োজন কোডেক্স, এবং এই কোডেক্স এমন একটি চাবি যেটির মাধ্যমে সেই সেখান থেকে বেরোতে পারবে। এন্ড তারপর আমরা জানতে পারি এই সিম্বায়োটসরা নালের একমাত্র সৃষ্টি না, মানে সেই সিম্বায়োটসদের সৃষ্টি করার আগে নাল জেনোফিসদের সৃষ্টি করেছিল। এন্ড এই জেনোফিস এমন এক ক্রিচার যারা এই সিম্বায়োটসদের মেরে খেয়ে নেয়, এবং এই জেনোফিসদের গড ছিল সেই নাল, যাদের গায়ের রংটাও কালো ছিল। এবং তখন আমরা আরো জানতে পারি সিম্বায়োটসরা নালের বিরুদ্ধে গিয়ে নালকে আটক করে নেওয়া হয়। তবে জেনোফিসরা একদমই সিম্বায়োটসদের মতো না, তারা এখনো নালকে তাদের প্রভু মনে করে, অর্থাৎ নালই হচ্ছে তাদের একমাত্র প্রভু। আর যার কারণে নাল সকল জেনোফিসদের অর্ডার করছে যেন তারা সেই সকল ইউনিভার্সে গিয়ে সেই কোডেক্সটা তার জন্য খুঁজে বের করে। আর যখনই তারা সেই কোডেক্সটা খুঁজে পাবে সেটা যেন তারা নালের কাছে নিয়ে আসে, আর সেটার মাধ্যমেই তো ক্লিন্টার থেকে সে মুক্তি পাবে। এন্ড তারপর সে এই পুরো ইউনিভার্সটিকে ধ্বংস করে তার রাজত্ব কায়েম করবে। এবং সেই মুহূর্তেই নাল তার পাওয়ারটা ইউজ করে সেখানে বহু পোর্টাল ওপেন করে দেয়, এবং সেই পোর্টালগুলোর মাধ্যমে সেই ভয়ানক দেখতে জেনোফিসরা বিভিন্ন প্ল্যানেটে চলে যায়। ওয়েল তারপর আমাদের সরাসরি এডি ব্রককে দেখানো হয় যে একটি বারে বসে রয়েছে, এবং এই বারটি ছিল সেই বার যেটি স্পাইডারম্যান নো ওয়ে হোম সিনেমার লাস্ট সিনে আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে এডি ব্রক সেই বারটেন্ডারের কাছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরোদের ব্যাপারে জানতে চাইছে। সেই বারটেন্ডার তাকে জানায় যে তাদের ইউনিভার্সে থ্যানোস নামের এক শক্তিশালী মিউটেন্ট এসেছিল এবং সে এই ইউনিভার্সটি 5 বছরের জন্য গায়েব করে দিয়েছিল। তবে সেই মুহূর্তেই এডি ব্রক তার আসল ফর্মে আসা শুরু করে, এন্ড সে টেলিপোর্ট হয়ে অন্য একটি ইউনিভার্সে চলে আসে। ওয়েল সেই মুহূর্তটায় এজ অফ কোর্স অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জ তার স্লিম বিংটার মাধ্যমে স্পেল কাস্ট করছিল, যার ফলে এডি ব্রক তার বর্তমান টাইমলাইনে চলে এসেছে। তবে এডি ব্রক এবং ভ্যানম নোটিস করতে পারে তারা তাদের বর্তমান টাইমলাইনে সেই একই স্থানে রয়েছে, অর্থাৎ মার্ভেল ইউনিভার্সের দুনিয়ায় তারা এই সময়ে যেই স্থানটাতে ছিল, মানে তারা বর্তমান সময়ে মেক্সিকোর সেই বারে রয়েছে, এবং সেই বারটেন্ডারও সেই মানুষটাই ছিল যে সেই এমসিইউ ইউনিভার্সে ছিল, শুধুমাত্র তার চুলগুলো একটু বড় ছিল। ওয়েল ভ্যানম এই বিষয়গুলোকে খুবই এনজয় করছে, এমনকি সে তার হাত দিয়ে এডি ব্রককে একটি ড্রিঙ্কও বানিয়ে দেয়। তবে এই বিষয়টা সেই বারটেন্ডারও কিন্তু লক্ষ্য করেছে। অন্যদিকে ঘটেছে আরেক ঘটনা, মানে এই যে ভ্যানম যে রয়েছে যাকে আমরা এডি ব্রক নামে চিনি, সে নাকি প্যাট্রিক মাল্লিগন নামের এক ডিটেকটিভকে হত্যা করেছে, আর যে খুনটা সে করেইনি। তবে পুলিশরা সন্দেহ করছে যে টম হার্ডি নাকি সেই খুনটা করেছে। আর এদিকে আমাদের এডি ভেবেছিল সান ফ্রান্সিসকোতে সে একটু ঘুরতে যাবে, আর এখন তো আর তার সেখানে যাওয়া হবে না, কারণ টম যদি সেখানে যায় তাহলে সেই খুনের দায়ে তাকে সেখানে অ্যারেস্ট করে নেওয়া হবে, এবং সে যে নির্দোষ, যে খুনটা সে করেইনি সেটা তো সে প্রমাণ করতে পারবে না। যাই হোক, ভ্যানম এডিকে জানায় যে সে এখন কি করবে,
আর তখন এডি ভ্যানমকে জানায় যে তারা এখন সোজা নিউ ইয়র্কে চলে যাবে, কারণ সেখানে সে এমন একজন লয়ারকে জানে যার আবার বহু কালো ধান্দার ব্যাপারে এডি ব্রক জানতো, এবং সেই মানুষটার সাহায্যে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। তো তাদের তো এখন সময় নষ্ট করলে চলবে না। এডি সেই বারের বিল চুকিয়ে দেয়। আমরা সেখানে লক্ষ্য করতে পারি সেই বারের বিলটা এডি না বরং ভ্যানম দিয়েছিল, যার কারণে সেখানে সেই কয়েনের সাথে ভ্যানমের শরীরের একটি ছোট অংশ রয়ে যায়। আর এরকমই একটা সিন আমরা মার্ভেল ইউনিভার্সে দেখতে পেয়েছিলাম। যাই হোক, এডি সেই বার থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকে, তবে সেই মুহূর্তে সেই স্থানে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, এবং যখন সেই স্থানে সে গিয়ে পৌঁছায় সে দেখতে পায় কিছু বাজে লোক কিছু কুকুরদের সেখানে আটক করে রেখেছে। মানে এই লোকগুলো কুকুরগুলোকে বিক্রি করার জন্যই সেখানে আটক করে রেখেছে। এডি ডিসাইড করে যে সে এই কুকুরদের সেখান থেকে মুক্ত করে দেবে, তবে সেই গ্যাংস্টাররা তো সেটা একদমই মেনে নিতে চায় না, যার ফলে তারা এডিকে লক্ষ্য করে গুলি করা শুরু করে। তবে সেই মুহূর্তে ভ্যানম তার ফর্মে চলে আসে এবং প্রথমেই সেই কুকুরগুলোকে সে সেখান থেকে মুক্ত করে দেয় এবং তারপর সেই মানুষগুলোকে সে হত্যা করে ফেলে। এডি যখন তার আসল ফর্মে চলে আসে সে সেখান থেকে সেই কুকুরগুলোকে নিয়ে বেরিয়ে পড়ে তার আসল উদ্দেশ্যে, মানে যেখানে তার যাওয়ার কথা রয়েছে। তবে ঠিক তখনই আমরা দেখি সেই স্থানে সেই জেনোফেসরা চলে এসেছে, যাদেরকে সেই নাল সেখানে পাঠিয়েছিল। তবে এডি ব্রক সেই জেনোফেসদের একদমই দেখতে পায় না, যার কারণে সে তার গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়। তবে অন্যদিকে এডির উপরে অনেক দূর থেকে একজন মানুষ বা সেটা অন্য কিছু হতে পারে যেটা এডির উপরে নজর রাখছে, এমনকি সেই স্থানের সিসি ক্যামেরার মাধ্যমে সে এডির উপরে নজর রাখছিল, যার মুখটা তো আমাদের দেখানো হয় না। তবে সে বলে ওঠে এডি বাইরে চলে এসেছে এবং তাকে আটকানোর এটাই উপযুক্ত সময়, এবং সেই মুহূর্তেই সেই মানুষটা জেনারেল রেক্সকে ফোন করে সেই বিষয়টা জানায়। তবে একটা বিষয় তো কনফার্ম, সে যেই হোক সে এডি এবং ভ্যানমকে ভালো মতো জানতো। তারপর আমাদের জেনারেল রেক্সকে দেখানো হয়, যার কাছে এখন ভ্যানমের তথ্য রয়েছে, এবং সে চলে যায় সেই বারে যেখানে এডি এবং ভ্যানম দুজনেই সেখানে রয়েছে। জেনারেল রেক্স সেখানে পৌঁছে যায়, তবে পৌঁছানোর পর সে এডিকে খুঁজে পায় না। তবে সেই বারটেন্ডারের কাছে সে জানতে পারে তার বারে এমন একজন লোক এসেছিল যার অনেকগুলো হাত রয়েছে। জেনারেল রেক্স তখন বুঝে যায় যে সেখানে আর কেউ না, সেই ভ্যানমই সেখানে এসেছিল। তারা সেই বারটেন্ডারকে অজ্ঞান করে তাদের সাথে নিয়ে নেয়, এবং জেনারেল রেক্স সেই ভ্যানমের শরীরের টুকরোটাও পেয়ে যায়, যেটা বিল দিতে গিয়েই সেখানে ভ্যানমের শরীরের অংশটুকু রয়ে গিয়েছিল। তারপর আমরা সেখানে একজন ডক্টরকে দেখতে পাই, যার নাম ছিল ডক্টর পেন, যে ইউএস আর্মির এরিয়া 51 এর রিসার্চ সেন্টারের দায়িত্বে ছিল, এবং এই রিসার্চ সেন্টারটি সত্যি বাস্তবেও এক্সিস্ট করে, এবং এমনটাও বলা হয়ে থাকে যে এলিয়েন এবং এলিয়েনের বিভিন্ন জিনিসপত্র নিয়েই সেই স্থানটায় রিসার্চ করা হয়, এবং আমাদের এই সিনেমার গল্পে এরকমটাই দেখানো হয়েছে। ডক্টর পেন সেই সিম্বায়োটদের নিয়েই সেখানে রিসার্চ করত। তবে অ্যাকচুয়ালি রিসার্চ তো না, বরং এই পৃথিবীতে যত সিম্বায়োটদের তারা খুঁজে পেয়েছে তাদের সবাইকে এই এরিয়া 51 এ আটক করে রাখা হয়েছিল। এরিয়া 51 এ আমরা জেনারেল রেক্সকে দেখতে পাই, যে আসলে সেই এরিয়া 51 এর হয়েই কাজ করত। তার কাছে থাকা সেই ভ্যানমের শরীরের অংশটুকু ডক্টর পেনকে দিয়ে দেয়, যাতে সে সেটা নিয়ে রিসার্চ করতে পারে। তারপর তারা দুজন চলে যায় একটি সিক্রেট রুমে, যেখানে আমরা একজন মানুষকে দেখতে পাই যাকে আটক করে রাখা হয়েছে। এই মানুষটাই হচ্ছে প্যাট্রিক মাল্লিগন, অর্থাৎ সেই ডিটেকটিভ যাকে হত্যা করার দায়ে এডিকে পুলিশেরা অ্যারেস্ট করতে চাইছে। তবে সে তো মারা গিয়েছিল, তাহলে সে আবার এখন জানতে হলো কি করে? সেই ডক্টর প্যাট্রিক মাল্লিগনের ওপর সেই সিম্বায়োটটি পুশ করে দিয়েছিল, এন্ড সেই সিম্বায়োটটির কারণে প্যাট্রিক জ্যান্ত হয়ে গিয়েছে। প্যাট্রিক জেনারেল রেক্স এবং ডক্টর পেনের সাথে কথা বলে, সে জানায় যে তাদের দিকে এগিয়ে আসছে এক ভয়ানক বিপদ। এই সিম্বায়োটসদের ভগবান, অর্থাৎ যে তাদেরকে সৃষ্টি করেছে, যাকে ডার্ক অফ কিং বলা হয়, অর্থাৎ যার নাম হচ্ছে নাল, এবং যাকে বহু বছর আগে একটি স্থানে বন্দী করে রাখা হয়েছে। তবে রিসেন্টলি সে খুব দ্রুতই সেখান থেকে মুক্তি পেতে চলেছে সেই কোডেক্সটার মাধ্যমে, এবং এই কোডেক্সটা এতটাই গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে একমাত্র সে সেখান থেকে বের হতে পারবে। তারপর আমরা এডি ব্রককে দেখতে পাই, যে তার ভ্যানম রূপে কনভার্ট হয়ে একটি প্লেনের উপরে চড়ে বসে নিউ ইয়র্ক যাওয়ার জন্য। তবে সেই মুহূর্তে একটি জেনোফিস তার উপরে আক্রমণ করে বসে, এবং তাদের সেই প্লেনের উপরে একটি ভয়ানক ফাইট আমরা লক্ষ্য করতে পারি। সেই জেনোফিসটা ভ্যানমের গলায় সেই কোডেক্সটা দেখতে পেয়ে যায়, যেটার জন্যই তো নাল তাদেরকে এত দূর অব্দি পাঠিয়েছিল। তবে ভ্যানম ছিল খুবই এক্সপার্ট, সে কোন রকম তার চোখে ধুলো দিয়ে সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। এডি খুবই কনফিউজড, এই অদ্ভুত দেখতে যন্ত্র আবার কারা ভাই? ভ্যানম তাকে জানায় এই সকল সিম্বায়োটসদের একজন গডই সৃষ্টি করেছিল, আর যার নাম ছিল নাল। তবে নাল সিম্বায়োটসদের তৈরি করার আগে সে সৃষ্টি করেছিল জেনোফেসদের। তবে সে তো বর্তমানে ক্লিন্টারে বন্দী রয়েছে, এবং সে সেখান থেকে মুক্তি পেতে চায়, আর যার কারণে তার দরকার সেই কোডেক্স।
ভ্যানম এটিকে আরো জানায় যদি কোনো সিম্বায়োটের হোস্ট কখনো মারা যায় তাহলে সেই সিম্বায়োটের ক্ষমতা রয়েছে তাকে পুনরায় সেই হোস্টকে জীবিত করার। মানে আমরা যেমনটা জানি যে এই সিম্বায়োটসরা বেঁচে থাকার জন্য কারো না কারো শরীর তাদের প্রয়োজন, আর সে যদি মারা যায় তাহলে সিম্বায়োটসদের আবারও ক্ষমতা রয়েছে তাকে জীবিত করে দেওয়ার। আর এই সিম্বায়োটসরা যখনই তার হোস্টকে জীবিত করতে চায় তখনই সেখানে একটি এনার্জি তৈরি হয়, আর এই এনার্জিটাই হচ্ছে মূলত কোডেক্স, যেটা সেই নাল বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, এডি সে তো মনে করছে যে সে তো কখনো মারা যায়নি, তাহলে তার কাছে কোডেক্স আসবেই বা কোথা থেকে। তবে না, ভ্যানম তাকে জানায় সে এর আগেও একবার মারা গিয়েছিল, আর সেই মুহূর্তেই আমরা ভ্যানমের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেটা ছিল ভ্যানম 1 সিনেমার ফ্ল্যাশব্যাক, যেখানে এডি ব্রোক মারা গিয়েছিল এবং ভ্যানম অর্থাৎ সেই সিম্বায়োটটি তাকে পুনরায় জীবিত করে দিয়েছিল, যার কারণে তাদের মধ্যে এখন একটি কোডেক্স এসে গিয়েছে। ভ্যানমকে জেনোফেসরা তখনই দেখতে পায় যখন এডি ব্রক তার ভ্যানমের ফুল ফর্মে এসে পড়ে এবং সেই ভ্যানমের গলায় সেই কোডেক্সটি জ্বলজ্বল করতে থাকে এবং সেটির একটি সিগন্যাল জেনোফেসদের কাছে চলে যায়, যার কারণেই তারা বহু দূর থেকেও সেই কোডেক্সের ব্যাপারে জানতে পেরে যায়। ভ্যানম এডিকে জানায় যেহেতু এখন সেখানে জেনোফেসদের একটু ভয় রয়েছে, যার কারণে এখন সে তার ফুল ফর্মে আসবে না, আর যদি তারা কোনোভাবে সেই কোডেক্সের ব্যাপারে জেনে যায় তাহলে তারা এডি এবং ভ্যানমকে মেরে সেই কোডেক্সটি নালের হাতে তুলে দিবে, আর যেটা তো তারা কখনোই চায় না। তারা সেখানে একটি ঘোড়া দেখতে পায় এবং তারা ডিসাইড করে সেই ঘোড়াটায় ভ্যানম ট্রান্সফর্ম হয়ে যাবে যাতে তারা সেখান থেকে দ্রুতই চলে যেতে পারে। ভ্যানম এডিকে পিঠে চড়িয়ে যাত্রা শুরু করে দেয়। তারপর সেখানে জেনারেল রেক্স আচমকাই এডির উপরে হামলা করে বসে, যার কারণে এডি পানিতে পড়ে যায়। তবে সেখানেও আমরা দেখতে পাই ভ্যানম এডিকে বাঁচাতে বহু চেষ্টা করছে, মানে সে একবার ব্যাঙে ট্রান্সফর্ম হচ্ছে আবার মাছেও ট্রান্সফর্ম হচ্ছে, তবে কোনো কিছুতেই কাজ না হওয়ায় সে ফাইনালি তার আসল ফর্মে চলে আসে, মানে সে এডির সাথে জুড়ে যায়, এন্ড যেটির একটি সিগন্যাল জেনোফেসদের কাছে চলে যায় এবং তারা খুব দ্রুত সেই স্থানে চলে আসে। তবে সেখানে বেঁধে যায় আরেক ঝামেলা। সেই সোলজাররা মনে করছে জেনোফেসরা তাদেরকে আক্রমণ করার জন্য সেখানে এসেছে, যার কারণে সেই সোলজাররা সেখানে জেনোফেসদের লক্ষ্য করে গুলি করা শুরু করে, আর যার কারণেই এডি সেই স্থান থেকে লুকিয়ে অন্য একটি স্থানে গিয়ে পৌঁছায়। সেই জঙ্গলে তার সাথে একজন মানুষের পরিচয় হয় যার নাম ছিল মার্টিন, এন্ড এই মানুষটা ছিল খুবই সহজ সরল। সে তার পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তার পরিবারে তার স্ত্রী এবং তার 2 জন সন্তান রয়েছে এবং সে এরিয়া 51 ঘুরে দেখতে চায়। এডি তাকে রিকোয়েস্ট করে যে সে যেন তাকে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে দেয়। কথা মতো সেই মানুষটি তাকে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে দেয় এবং সে বেরিয়ে পড়ে সেই এরিয়া 51 ভিজিট করার জন্য। আসলেই মানুষটার এলিয়েন দেখার খুব শখ ছিল এবং কথায় আছে নাকি সেই এরিয়া 51-এ এলিয়েন রয়েছে এবং সেটা দেখতেই সে এবং তার পুরো পরিবার মিলে সেই স্থানের উদ্দেশ্যে রওনা করেছে। তারপর এডি ব্রোক চলে যায় একটি ক্যাসিনোতে। সেখানে তার সাথে সাক্ষাৎ হয় মিসেস চেনের। মিসেস চেন খুবই খুশি, কারণ বহুদিন পর সে এডিকে দেখতে পেয়েছে। মিসেস চেন এডিকে তার সাথে ড্যান্স করতে বলে, এন্ড এডি তাকে না করে দেয়। তবে এডি না বলে দিলেও ভ্যানম কিন্তু মিসেস চেনের সাথে ড্যান্স করা শুরু করে। ড্যান্স করতে করতে ভ্যানম যখন তার আসল ফর্মে চলে আসে, ঠিক তখনই তার লোকেশনটা সেই জেনোফিসরা জানতে পেরে যায়। তারা খুব দ্রুতই সেই স্থানে পৌঁছে যায়। তবে ভ্যানম জেনোফিসদের দেখতে পেয়ে সে এডির মধ্যে লুকিয়ে পড়ে, যার ফলে তারা অর্থাৎ সেই জেনোফিসরা ব্যর্থ হয়ে সেই স্থান থেকে চলে যায়। তবে তারা চলে যাওয়ার পর সেই মুহূর্তেই জেনারেল রেক্স তাদের দল নিয়ে সেই স্থানে এসে অ্যাটাক করে বসে এবং তারা এডি ব্রোকে বেহুশ করে তার বডি থেকে ভ্যানমকে আলাদা করে একটি কন্টেনারে আটক করে নেওয়া হয় এবং তারা সরাসরি তাদের দুজনকে সেই এরিয়া 51-এ নিয়ে চলে আসে। এরিয়া 51-এ আসার পর এডির হুঁশ ফিরে আসে এবং সে দেখতে পায় সে এরিয়া 51-এ রয়েছে। সেই মুহূর্তেই জেনারেল রেক্স এডি ব্রোকের বুকের মধ্যে একটি গুলি করে বসে। জেনারেল চাচ্ছিল যে এডি ব্রোক যেন কোনোভাবেই সেখান থেকে বেঁচে না যায়, কারণ সে যদি বেঁচে যায় তাহলে সেই ভ্যানম তার শরীরটাকে বেছে নিবে, আর যেটা জেনারেল রেক্স কোনোভাবেই মানতে চায় না। তবে সেই স্থানে থাকা ডক্টর প্যানের অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে ডক্টর স্যাডি, সে অলরেডি সেই কন্টেনারের মুখটি খুলে রেখেছিল, যার কারণে ভ্যানম আবারও এডি ব্রোকের শরীরটা বেছে নেয় এবং তাকে আবারও বাঁচিয়ে দেয়। ভ্যানম যখন তার ফুল ফর্ম অর্থাৎ তার আসল রূপে চলে আসে, সেই মুহূর্তে জেনোফেসরা তার লোকেশন ট্র্যাক করে নেয়, আর ব্যাস সেই স্থানে জেনোফেসরা চলে আসে এবং তারা সেই স্থানে তাণ্ডব চালানো শুরু করে। জেনোফেসরা জেনারেল রেক্সের সকল সৈন্যদের হত্যা করা শুরু করে, যেটা দেখতে পেয়ে ডক্টর পেনের অ্যাসিস্ট্যান্ট ডক্টর স্যাডি তাদের কাছে থাকা সকল সিম্বায়োটদের সে মুক্ত করে দেয়। সে ভেবেছিল সিম্বায়োটরা তাদেরকে আটকাতে পারবে, তবে আমরা তো জানি যে সিম্বায়োটদের থেকে জেনোফেসরা বহু গুণে শক্তিশালী।
যার কারণে বহু সিম্বায়োটসদের তারা সেখানে হত্যা করে ফেলে, এমনকি অনেককে তারা খেয়েও ফেলে। আর এই সুযোগে ভেনম এডিকে নিয়ে একটি অন্য স্থানে গিয়ে পৌঁছায়। সেই স্থানে পৌঁছানোর পর এডির মনে পড়ে যায় সেই পরিবারটির কথা, অর্থাৎ মার্টিন নামের যে মানুষটি যে এই এরিয়া 51-এ ভিজিট করতে এসেছিল তাকে তো এখনো বাঁচানো হয়নি। সেই কারণেই এডি আবারও চলে যায় মার্টিন এবং তার পরিবারকে বাঁচানোর জন্য। সে তাদেরকে বাঁচিয়ে সেফলি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তবে সেই মুহূর্তে আমরা দেখতে পাই সকল সিম্বায়োটরা মিলে সেই জেনোফেজদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। আসলে সেই জেনোফেজরা সেখানে দুর্বল হয়ে গিয়েছিল। সেই সিম্বায়োটসরা এত পরিমাণে সেখানে ছিল যেটাতে সেই জেনোফেজরা তাদের সাথে পেরে উঠছিল না, যার কারণে সেই জেনোফেজরা সেখানে চিৎকার করা শুরু করে। ফলস্বরূপ সেখানে কয়েকটা পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেই পোর্টালের মাধ্যমে 5-6টা জেনোফেজ সেখানে চলে আসে। এডি এই লড়াইটায় খুবই ক্লান্ত, তবে তাকে তো হাল ছেড়ে দিলে চলবে না। ভেনম তাকে জানায় যে তাদের এই লড়াইটা যদি জিততে হয় তাহলে তাকে এবং ভেনমকে একত্রে তাদের সাথে লড়াই করতে হবে। এডি ব্রোক আরো একবার নিজেকে ভেনমের হাতে ছেড়ে দেয়। যখনই সে তার ভেনমের রূপে কনভার্ট হয়ে যায় ঠিক তখনই জেনোফেজরা তার উপরে অ্যাটাক করে বসে। আমরা সেখানে দুর্দান্ত একটা ফাইট দেখতে পাই। যদিও ভেনম কোনোভাবেই জেনোফেজদের হারাতে পারছিল না, তবে তার তো রয়েছে বুদ্ধি। সে এমন একটি স্থানে রয়েছে যেখানে আগে থেকে কিছু অ্যাসিড রাখা হয়েছিল এবং এই অ্যাসিডগুলো যে কোনো কিছুকেই ধ্বংস করে দিতে সক্ষম। ভেনম প্ল্যান করছে যে তাদের সকল জেনোফেজদের সেই স্থানে নিয়ে গিয়ে এই অ্যাসিডের মাধ্যমে তাদেরকে হত্যা করে দেবে। কথা মতো সে সেখানে পৌঁছে যায় সেই অ্যাসিড রাখার স্থানে। তবে সেই মুহূর্তে আমরা দেখতে পাই সে নিজে থেকেই এডি ব্রোককে আলাদা করে দিয়েছে, কারণ সে চায় না যে তার জন্য এডি ব্রোক মারা যাক। ভেনম খুব দ্রুতই সেই অ্যাসিডের কারখানার ভিতরে ঢুকে যায় এবং তার সাথে থাকা সেই জেনোফেজরা সেখানে প্রবেশ করে এন্ড তারপর সেই অ্যাসিডে ব্লাস্ট করানো হয়, অর্থাৎ বিস্ফোরণ ঘটানো হয় এন্ড সেই স্থানে থাকা সকল জেনোফেজরা সেখানেই মারা যায়। এবং একই সাথে আমরা দেখতে পাই সেই ব্লাস্টের কারণে এডি ব্রোক সেখানে অজ্ঞান হয়ে পড়েছে। এবং আমরা সেখানে আরো একটি জিনিস লক্ষ্য করতে পারি। আমাদের মনে আছে সেই ডক্টর পেনের কথা। সে সেই কন্টেনারে থাকে একটি সিম্বায়োটকে মুক্ত করে দিয়েছে এবং এটি ছিল সেই স্কোন সিম্বায়োট, যেখানে সেই স্কোন সিম্বায়োটটি ডক্টর পেনের সাথে বন্ড হয়ে যায়, অর্থাৎ এখন সে একটি ভেনমে রূপান্তরিত হয়েছে। তারপর আমরা এডি ব্রোককে দেখতে পাই যেখানে তার হুঁশ ফিরে এসেছে এবং সে দেখতে পায় সে একটি হসপিটালে রয়েছে। তার সাথে দেখা করতে এসেছে ইউএস মিলিটারির এক সিনিয়র অফিসার, যে তাকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই তো জেনোফেজ নামক এক ভয়ঙ্কর ক্রিচারের হাত থেকে এই পুরো পৃথিবীর মানুষ রক্ষা পেয়েছে। সেই অফিসার তাকে জানায় যে সে এখন থেকে একটি নর্মাল লাইফ লিড করতে পারবে, মানে তার নামে যে মামলাগুলো ছিল সেগুলো আর থাকছে না, সবকিছুতে ধীরে ধীরে নর্মাল হয়ে যাচ্ছে। তবে আমাদের এডি ব্রোক সে কিছুতেই ভেনমকে ভুলতে পারছে না, ইদানিং সে খুবই মিস করছে তাকে। অন্যদিকে আমাদের নালকে দেখানো হয় যেখানে আমরা নালের ফেস দেখতে পাই এবং সে বলে ওঠে যে সে এখন এই পুরো ইউনিভার্সিটিকে ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করে দিবে। এবং এই সিনটার মাধ্যমে আমরা বুঝে যাই যে গড অফ সিম্বায়োট অর্থাৎ সেই কোডেক্সটি নেক্সট পার্টে আমাদের দেখানো হবে। আর এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তবে পোস্ট ক্রেডিট সিনে আমরা সেই বারটেন্ডারকে দেখতে পাই যাকে জেনারেল রেক্স ধরে নিয়ে এসে এরিয়া 51-এ বন্দী করে রেখেছিল এবং আমরা দেখতে পাই সেই বারটেন্ডারটি সেই ধ্বংসযজ্ঞের মধ্যেই রয়েছে এবং যে ছিল সেখানে বেঁচে থাকা একমাত্র মানুষ। সে দেখতে পায় তার চারিপাশে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং সে বুঝে উঠতে পারছে না যে আসলে সেখানে কি ঘটেছে। তবে সে যাই হোক, কিছুটা দূরে আমরা ভেনমের একটি শরীরের অংশ দেখতে পাই, আর যেটা জেনারেল রেক্স বারটেন্ডারের কাছ থেকে রেখে দিয়েছিল। আর এই সিনটাও এখানেই শেষ হয়ে যায়। তবে আমরা ফাইনালি বুঝে যাই ভেনম এখনো মারা যায়নি, কারণ তার শরীরের সেই ক্ষুদ্র অংশটি ভবিষ্যতে আবার ভেনমিত রূপ নিবে এবং এমনও হতে পারে সেই বারটেন্ডারকেই তার প্রথম হোস্ট বানিয়ে নেবে। এন্ড এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আই হোপ আপনাদের এই সিনেমাটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক করতে একদমই ভুলবেন না। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টেক কেয়ার এন্ড বাই বাই।